সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব 40। শীতের সকাল, ঠান্ডা হাওয়া বইছে। অন্যদিনের তুলনায় আজ ঠান্ডার পরিমাণ বেশি। আজ শিকদার বাড়ির লোকজন যাবে শেখ বাড়িতে। ছোট পরিসরে বৌভাতের আয়োজন। কেবল নিকটাত্মীয় ছাড়া কাউকেই দাওয়াত করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে আছে সারাহ। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না যে তাকে নামতে সাহায্য করবে। দরজার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখছে বসার ঘর, ডাইনিং থেকে মানুষজনের কণ্ঠস্বর ভেসে আসছে, তবুও ডাক দেওয়ার সাহস হচ্ছে না। অন্যদিন হলে এতক্ষণে বাড়ি মাথায় তুলত সে। তবে এখন এটা আর তার ফুপু বাড়ি নেই, এটা হয়ে গেছে শ্বশুর বাড়ি। তাই তো এত সংকোচ লজ্জা। হন্তদন্ত পায়ে মাশরাফি ঘরে প্রবেশ করে। সে খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাড়িতে লোকজন কম, তাই সেও হাত লাগায়, অন্যদের সাথে সবকিছু তদারকি করে। কাল অনেক ধকল যাওয়ায় সকাল সকাল আর সারাহকে ডাকেনি। মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় রেখেই সে বেরিয়ে গেছিল। কখন উঠেছিস? অনেকক্ষণ, উঠে সেই থেকে বসে আছি। কাউকে দেখছিলাম না, তাই ফ্রেশও হতে পারছিলাম না। সরি, আসলে বাবা, চাচা তো বয়স্ক মানুষ, তারা কতদূর কি দেখবে, তাই গিয়েছিলাম বাইরে। আচ্ছা, সমস্যা নেই। এবার আমাকে একটু নামিয়ে ওয়াশরুমে দিয়ে আসেন। মাশরাফি সারাহকে পাজাকোলে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। আপনি বাইরে গিয়ে দাঁড়ান, হয়ে গেলে আপনাকে ডাক দেব। মাশরাফি সারার কথা মতো বাইরে গিয়ে দাঁড়ায়। তার তো ভাবতেই অবাক লাগছে, সে বিবাহিত। তার বিয়ের একদিন পার হয়ে গেছে। মনে পড়ে যায় গতকাল রাতের কথা। ফ্ল্যাশব্যাক। তারা শেখ বাড়িতে এসে পৌঁছায় রাত 8টায়। বাইরে তখন হাড় কাঁপানো শীত। বাড়িতে নেই কোনো আলোকসজ্জা, না আছে হই হুল্লোড়। মনিরা বেগম ভেতরে গিয়ে কিছু সময় পর ফিরে আসে হাতে বরণডালা। যদিও বরণের রীতি মুসলিম বিয়ের অংশ নয়, তবে এই রীতি বাংলার সাথে এমনভাবে মিশে গিয়েছে যে এটাকে বিবাহের একটি অংশ মনে করা হয়। মনিরা বেগম বরণ করে নতুন বউ ঘরে তোলেন। মাশরাফি কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করে। সে মুহূর্তে সারার চেহারায় লাল আভা ফুটে ওঠে। আগে মাশরাফির ঘর দোতলায় থাকলেও এখন নিচতলায়। সারাহ ওঠানামা করতে পারবে না, তাই নিচে দেওয়া হয়েছে, যাতে সে বাসায় না থাকলেও যেন সারাহ ঘরের মধ্যেই ঘোরাঘুরি করতে পারে। সারাহকে এনে খাটের মাঝখানে বসিয়ে দেয়। তাকে রেখে বাইরে চলে যায় মাশরাফি। কিছু সময় পর ঘরে আসে মনিরা বেগম ও মাশরাফির ফুফাতো বোন। তাকে পোশাক পাল্টাতে সাহায্য করে। ভারী পোশাকটা পাল্টে তাকে একটা পাতলা সুতির 3 পিস পরিয়ে দেওয়া হয়। একে একে শরীরের সকল গয়না খুলে মনিরা বেগমের হাতে দেয়। মনিরা সব গয়নাগুলো একত্রিত করে গয়নার বাক্সে রেখে সাথে করে নিয়ে যায়। কেননা বাড়িতে মানুষজন আছে, হারিয়ে গেলে তখন খুঁজে পাওয়া মুশকিল। আপন মানুষজন সব কাউকে দোষারোপ করতে পারবে না। সবাই চলে গেলে যার জিনিস তার হাতে বুঝিয়ে দিবে। তাকে বিশ্রাম নিতে দিয়ে বেরিয়ে যায়। তারা যাওয়ার আগে বলে যায়, এখন একটু বিশ্রাম নে, আমি খাবার পাঠিয়ে দেব, বাহানা না করে খেয়ে নিবি। একদম না খেয়ে ঘুমিয়ে পড়বি না। সারাহ বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়ে। মনিরা বেগম বেরিয়ে যান। সারাহ নিজেকে গুছিয়ে নিয়ে পাশে রাখা কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ে। বেশ কিছু সময় পর মাশরাফি ঘরে আসে। এসে বিছানার দিকে তাকিয়ে দেখতে পায় সারাহ কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ায়, ঝুঁকে বোঝার চেষ্টা করে জেগে আছে কিনা। মুখের সামনে হাত নেড়ে চেড়ে যখন কোনো সাড়া পায় না, তখন বুঝে নেয় সে ঘুমিয়ে পড়েছে। সে আর তাকে বিরক্ত করে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে ডাইনিংয়ে চলে যায়। খাওয়া দাওয়া শেষে সকলের সাথে টুকিটাকি আলাপ সেরে এক প্লেট খাবার সাজিয়ে নিয়ে ঘরে আসে। খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে সারার দিকে এগিয়ে যায়। বাহুতে হালকা ঝাঁকি দিয়ে ডাকে। বেশ কয়েকবার ডাকতেই চোখ মেলে তাকায়। চোখ ভর্তি ক্লান্তি। মাশরাফির বেশ মায়া হয়, তবে তা আমলে নেয় না, কেননা প্রতি বেলায় নিয়ম করে ঔষধ খাওয়াটা এখন তার জন্য বেশি জরুরি। আর ঔষধ খেতে হলে অবশ্যই খাবার খেতে হবে। সারাহ কিছু সময় মোড়ামুড়ি করে। এরপর মাশরাফি জোরপূর্বক তাকে উঠিয়ে বসায়। খেয়ে নে, ঔষধ আছে তো রাতে। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে তো হবে না। ঔষধ খেতে হবে তো। একদিন না খেলে কিছু হবে না। সেই তো মাসের পর মাস খেয়ে যাচ্ছি, কিছুই তো হয় না। সেই বিছানায় পড়ে আছি। এভাবে বলে না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আড়ালে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। অনেক ঠান্ডা, হাত ভেজাতে ইচ্ছে করছে না। মাশরাফি সারার মুখের দিকে তাকিয়ে থাকে।
কিছু একটা ভেবে বিছানা ছেড়ে উঠে যায়। সারাহ ভাবে হয়তো রাগ করেছে তার উপর। সে কিছু বলতে যাবে, তখন দেখা যায় মাশরাফি পুনরায় এসে বসেছে। প্লেটটা হাতে তুলে নেয়। আমি আসলে আর একটাও শব্দ না। খাইয়ে দিচ্ছি, চুপচাপ খাবি। তিরিং বিরিং করলে গেটের বাইরে রেখে আসবে এই শীতের মধ্যে। সারাহ একটু ভরকে যায়। সে তো ভেবেছিল রাগ করে খাবার প্লেট রেখে আসবে। তার ভাবনার মাঝেই ভাত মেখে মুখের সামনে ধরে। সারাহ একটু লজ্জা পেল যেন। সামনের মানুষটা এখন আর তার ফুফাতো ভাই নয়, এখন তার স্বামী। এমন বোকার মতো তাকিয়ে আছিস কেন? লজ্জা যত পাওয়ার খাওয়ার পরে পাস। সারারাত বসে বসে লজ্জা পেলেও কেউ বাধা দিতে আসবে না। কথা শেষ করে হাতে থাকা খাবার তার মুখে পুরে দেয়। সারাহও চুপচাপ খেয়ে নেয়। আপনি খেয়েছেন? হুম, খেয়েছি। নিজের কাজ অব্যাহত রেখে জবাব দেয়। সারার খাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে প্লেট রেখে এসে ওয়াশরুমে চলে যায় সে। নিজের কাজ শেষে বেরিয়ে এসে সারাহকে জিজ্ঞেস করে, যাবি ওয়াশরুমে? সারাহ না সূচক মাথা নাড়ে। যে ঠান্ডা, এতে সে দ্বিতীয়বার আর হাত পা ভেজানোর মতো সাহস করবে না। বুঝিস কিন্তু। সারাহ তার কথায় কোনো জবাব না দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। মাশরাফিও টুকটাক কাজ সেরে লাইট অফ করে বিছানায় শুতে যায়। আপনি এখানে শোবেন? তো আর কোথায় যাব? না মানে এক বিছানায়। এক বিছানায়? কি? তোর যদি সমস্যা হয় তোর যেখানে ইচ্ছা যেতে পারিস। যেমন রান্নাঘর, ডাইনিং, বসার ঘর, যেকোনো একটা জায়গা বেছে নিতে পারিস, আমি রেখে আসবো সেখানে। আমি কি তাই বলছি? বলছি যে একটু অস্বস্তি হবে, এই আর কি। সমস্যা নেই, আপনি শুয়ে পড়েন। মাশরাফি তার দিকে একপলক তাকিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। অন্যদিকে সারাহ বসে বসে নখ খুঁটছে। বসে আছিস কেন, ঘুমাবি না? না, ঘুমাবো তো। আপনি ঘুমিয়ে পড়েন, আমি পড়ে ঘুমাবো। মাশরাফি সারার দিকে কিছুপল চেয়ে থেকে উঠে বসে সারার কাছাকাছি এগিয়ে যায়। তাকা আমার দিকে। হুহো নিচে নজর রেখে বলে। তাকাতে বলছি, ধমকের সুরে বলে। সারাহ ধমক খেয়ে তড়িৎ গতিতে মাথা তুলে তাকায়। মাশরাফি অবশিষ্ট দূরত্বটুকু ঘুচিয়ে এগিয়ে আসে সারার দিকে। সারার একটু অস্বস্তি হয়, তবে নড়ার সাহস দেখায় না। মাশরাফি তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমরা এখন কি? হু, তোর আর আমার সম্পর্কটা এখন কি? সারাহ জবাব দেয় না। বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। সারাহ একটু সময় নিয়ে ভেঙে ভেঙে বলে, স্বামী স্ত্রী। হুম, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন জানিস? একজন স্বামী একজন স্ত্রী পোশাক স্বরূপ, তেমনি স্ত্রী ও স্বামীর পোশাক স্বরূপ। এই সম্পর্কটার মাঝে কোনো দূরত্ব, কোনো গোপনীয়তা, কোনো ব্যক্তিগত বলতে কিছু থাকে না। যা আমার তা তোমার, আর যা তোমার তা আমার। দুজন দুজনের কাছে খোলা বইয়ের মতো। তোকে এখন এগুলো বলার কারণ কি? কারণ আমি চাই তুই আমার সাথে সহজ হ। সময় লাগবে স্বাভাবিক, কিন্তু চেষ্টা তো করতে হবে। তাই না? হুম। কোনো জোরজবরদস্তি নেই। সময় নে, সহজ হ। যত দ্রুত পারবি তত বেশি ভালো থাকবি। সামান্য পাশে শোয়াতে তুই উঠে বসে আছিস। যে আমি ঘুমাবো তারপর তুই ঘুমাবি। সারাহ একটু ভরকে যায়। সে কিভাবে বুঝলো? তোকে বলছিলাম না একদিন তোর আগাগোড়া হাড়ে হাড়ে চিনি। শোন, এসব অস্বস্তি রেখে শুয়ে পড়। না হলে। না হলে কি? ইলমে কিউমাই পেল। সারাহ ধরাম করে উল্টো ঘুরে শুয়ে পড়ে। মাশরাফিও হালকা হেসে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। বর্তমান। ঘুমিয়ে পড়ছিস নাকি? হয়েছে, আসবো? আসুন। মাশরাফি ভিতরে ঢুকে বাকি কাজে তাকে সাহায্য করে এবং বাইরে নিয়ে আসে। অন্যদিকে শিকদার বাড়িতে তোড়জোড় চলছে ছোট মেয়ের বাড়ি যাওয়ার। রাত করে বসে বসে ডালা সাজিয়েছে বাড়ির মেয়ে বউরা। এগুলো উপহার হিসেবে নেওয়া হবে ওই বাড়িতে। সিরাত নিজের ঘরে বসে আছে চুপচাপ। মাথায় ঘুরছে নানান কথা। হন্তদন্ত পায়ে ঘরে ঢোকে রওনাফ। সকাল থেকে তার ফোনটা নিখোঁজ। অবশ্য খোঁজার চেষ্টাও করেনি তেমন। কিন্তু এখন প্রয়োজন। আমার ফোনটা দেখেছ? সিরাত তার বালিশের নিচ থেকে ফোনটা বের করে রওনাফের হাতে দেয়। আপনি কি ব্যস্ত? না, খুব একটা না। কোনো প্রয়োজন? কিছু লাগবে? না লাগবে না, তবে আপনার ফোনটা একটু দিবেন। রওনাফ সিরাতের হাতে ফোনটা ধরিয়ে দেয়। সিরাত একটু ঘাটাঘাটি করে কিছু একটা বের করে তার সামনে ধরে।
রওনাফ দেখে খুব মনোযোগ দিয়ে। এরপর তাকায় সিরাতের মুখের দিকে, যে আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করো আমাকে, নিজের থেকেও বেশি। রওনাফ ফোনটা পাশে রেখে এক হাতে সিরাতের কোমর জড়িয়ে বিছানায় গিয়ে বসে নিজের উরুর উপরে বসায় সিরাতকে। কতটুকু জানতে চাও? শুরু থেকে সবটা, যা যা লুকিয়েছিলেন সব। রওনাফ বলা শুরু করে একদম শুরু থেকে। যেদিন রায়হান তাকে উল্টো পাল্টা বুঝিয়ে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে, যেখানে আগে থেকেই উপস্থিত ছিল নাজনীন নাহার, তার প্রাক্তন স্ত্রী। তাদের মধ্যে হওয়া সকল কথোপকথন সব বলে। আমাকে আগে বলেননি কেন? ভেবেছিলাম এইটা ওইখানেই শেষ হয়ে যাবে, কিন্তু এত দূর আসবে বুঝতে পারিনি। আমি চাইনি নতুন করে তুমি এসবে জড়িয়ে কষ্ট পাও, তাই তোমাকে জানাইনি। সে আপনার নাম্বার কোথায় পেয়েছে? হয়তো রায়হানের থেকে নিয়েছে। রায়হান ভাইয়া তো আপনার বন্ধু, তবে সে সব জেনে শুনে কেন নাম্বার দিবে? ও আমার বন্ধু হওয়ার আগে নাজনীনের ভাই। মানে, কেমন ভাই? আমাদের সম্পর্কের শুরু থেকে রায়হানের অবদান ছিল অনেক বেশি। পরিবারের কেউ যখন রাজি না, তখন ও নাজের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে। রায়হান আর নাজের সম্পর্কটা ভাই বোনের চেয়েও অনেক বেশি। নাজ ওকে নিজের বড় ভাইয়ের মতোই সম্মান করত, আর রায়হানও নিজের ছোট বোনের মতো স্নেহ করে। ওহ, সে তো সবটাই জানে, তবুও কেন? ভাই হয়ে বোনের দুঃখ দেখতে পারিনি, তাই এসব করেছে। আপনি কি নাহিলকে ওর মায়ের সাথে দেখা করাবেন? কখনো না। দেখার হলে আরও আগেই আসতে পারত, যখন আমার ছেলেটা মা খুঁজেছে। এখন যখন তাকে ভুলেছে, তখন আর নতুন করে মনে করাতে চাই না। একটা কথা রাখবেন আমার? বলো কি কথা? এমন কিছু বলো না যা আমার পক্ষে রাখা সম্ভব না। আপনি রায়হান ভাইয়ার সাথে মিশবেন না। মুখ ফুলিয়ে উল্টো ঘুরে বলে। রওনাফ তার কথার ধরনে না হেসে পারল না। এখনো কি তারা ছোট আছে, যে ঝগড়া বাঁধিয়ে কথা না বলে থাকবে? এটা কিভাবে হয় বলো? ও আমার প্রতিবেশী, আবার একই জায়গায় জব করি। 24 ঘন্টাই দেখা হয়। হ্যাঁ, কথা বলবেন, এখন তো নাম্বার দিয়েছে, এরপর বাড়ির ঠিকানা ধরিয়ে দেবে। যদি আপনার ঝামেলা আমার ঘর পর্যন্ত আসে, তবে আপনাকে সহ আপনার ঝামেলা দুটোকেই বাড়ির বাইরে রেখে আসব। রওনাফ এসবে বেশ মজাই পাচ্ছে। এগিয়ে গিয়ে সিরাতের মুখটা নিজের দিকে ঘুরিয়ে ধরে, মুখের কাছে মুখ এনে বলে, এসব ফাউল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এমন কিছুই হবে না। বাড়ি আসলেও তুমি আছো না। ঘর তোমার, বর তোমার, ছেলেও তোমার। বাকি সব তৃতীয় ব্যক্তি। বুঝছো? আসলে এক কাপ চা খাইয়ে বাড়ি পাঠিয়ে দিও কেমন? মানে কি আপনি বাড়ি নিয়ে আসবেন? আমি কখন বললাম বাড়ি আনবো? বলছি যদি কখনো আসে। সে যাই হোক, আপনি এসব থেকে দূরে থাকবেন। আপনাকে বিশ্বাস নেই যদি পুরনো প্রেম জেগে ওঠে তখন দুধ মিশে যাবেন, আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, তা তো হবে না। মানুষের ভাবনা ঠিক কতদূর পর্যায়ে যেতে পারে। শোনো, এসব বাদ দাও, কিছু কথা বলবো, মন দিয়ে শুনবা। বলেন। আমি আগেও বলছি, এখনো বলছি, নাজনীন নাহার আমার অতীত আর তুমি আমার বর্তমান। আমার জীবনে তুমি আর নাহিল ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। তোমার আগে হয়তো কেউ ছিল, কিন্তু তোমার পরে আর কেউ আসবে না। তার গ্যারান্টি কি? একজন গেছে, আমাকে নিয়ে আসছেন। এখন আমার কিছু হয়ে গেলে আবার যে বিয়ে করবেন না, তাকে বলতে পারে? তুমি দিন দিন ট্রপিক্যাল বউদের মতো আচরণ করছো না? করছি তো। আমি বউয়ের মতো আচরণ করব না তো কি প্রেমিকার মতো আচরণ করব? আপনি আড়ালে আবডালে আগের বউয়ের সাথে দেখা করতে পারেন, মাঝরাতে সে কেঁদে কেটে মেসেজ করে, সে বেলা কিছু না। আর আমি বললে ট্রিপিক্যাল বউ হয়ে যাই। আজব, তোমাকে তো সব বললাম। এখন সেই কথা ধরে কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাচ্ছ। বলে একদম উদ্ধার করে ফেলেছেন যেন। দেখা করতে যাওয়ার আগে বলছেন, নাকি দেখা করে এসে বলছেন? ওই মেসেজগুলো না দেখলে তো কোনো কালেই জানতে পারতাম না। ভণ্ড কোথাকার। ওনার গাছেরটাও লাগে, আবার তলারটাও। অদ্ভুত তো, কি বলতেছ নিজে বুঝতে পারছো? এত বোঝাবুঝির দরকার নেই আপনাকে, যা বলছি তাই করেন, ফোনটা দেন। কি করবা? যাই করি দেন। রওনাফ ফোনটা সিরাতের হাতে ধরিয়ে দেয়। সিরাত ফোনটা নিয়ে কল লাগায় সেই নাম্বারে, তা দেখে রওনাফ এক প্রকার ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে কেটে দেয়। পাগল হয়েছ তুমি? কল কেন দিচ্ছ? সমস্যা কমানোর বদলে আরও বাড়াতে চাইছো?
তার কথা শেষ হতেই ফোনটা সশব্দে বেজে ওঠে। সিরাত তার দিকে চেয়ে বলে, রিসিভ করেন। হয় আপনি কথা বলেন, না হলে আমাকে বলতে দেন। না, তুমি কথা বলবে না? আমি তাকে কি রোজ রোজ এসব মেসেজ করবে? আমি কোনো মেসেজের রিপ্লাই করেছি নাকি সিন করেছি? কথার ফাঁকে কল কেটে গিয়ে পুনরায় নতুন উদ্যমে বেজে ওঠে। সিরাত ফোন নেয়ার বাহানায় আছে আর রওনাফ তার দুহাত চেপে ধরে রেখেছে। সিরাতের কোনো নড়চড় না দেখে রওনাফ হাত আলগা করে। পরপর 3 বার বেজে কেটে যাওয়ার পর পুনরায় আবারও যখন বেজে ওঠে, রওনাফের অন্যমনস্ক ভাবের সুযোগ নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার উপর। বিছানা ফেলে হাত থেকে ফোন কেড়ে নিয়ে রিসিভ করে। রওনাফও হাল ছেড়ে দেয়। সে শুয়ে পড়ে বউয়ের কাণ্ডকারখানা দেখে যায়। হ্যালো রওনাফ, কতবার কল দিচ্ছি রিসিভ করছো না। হাই, আমি রওনাফ না মিসেস রওনাফ বলছি, কলটা তখন আমিই দিয়েছি। ওহ আচ্ছা। রওনাফ আছে আশেপাশে, ওনাকে একটু দেওয়া যায়? আছে, কিন্তু দেওয়া যাবে না। কি বলবেন আমাকে বলেন, আমি বলে দেব। না, কথাটা তাকেই বলতে হবে। তাহলে আর বলার দরকার নেই। যেটা বলতে কল দিয়েছিলাম। আপনি কখনো ওকে আর মেসেজ দিবেন না আর না দেখা করার চেষ্টা করবেন। প্রথমবার তাই ভদ্রভাবেই বলছি। পরবর্তীতে এমন কিছু ঘটলে বয়সের খাতিরে যে ভদ্রতা দেখিয়েছি তা আর দেখাবো না। দেখুন, আমি শুধুমাত্র আমার ছেলের সাথে একবার দেখা করার জন্য তার সাথে যোগাযোগ করেছি। একবার দেখা করিয়ে দিতে বলেন, আমি আর কখনো বিরক্ত করব না। আমার জানা মতে আপনার কোনো ছেলে আমাদের কাছে নেই। যে আছে সে আমার আর রওনাফের ছেলে। আর আমি আমার ছেলেকে বাইরের কোনো মানুষের সাথে হুটহাট দেখা করতে দিব না। যতই নিজের ছেলে দাবি করেন, সত্যিটা পাল্টে যাবে না। সে আমার গর্ভাজাত সন্তান। এটা শুনে ভালো লাগলো যে আমার সন্তানকে আপন করে নিয়েছেন। জন্ম দিলেই মা হয়ে যায় না কেউ। মা হতে হলে যোগ্যতা লাগে। বাকিটা আর নাই বলি। কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? যতটুকু জানলে একটা সম্পূর্ণ অপরিচিত মানুষকে মনপ্রাণ দিয়ে ঘৃণা করা যায়। কিছু জানো না তুমি। তোমাকে যতটুকু বুঝিয়েছে তুমি ঠিক ততটুকুই বুঝেছ। সে কেবল তার দিকটা ঠিক রেখে তোমাকে বলেছে সবার কাছে আমাকে খারাপ বানিয়েছে। তার সম্পর্কে এসব জানতে আমি আগ্রহী না। কি হয়েছে আপনাদের মধ্যে? কেন হয়েছে কিছুই জানতে চাই না। শুধু এটুকু জেনে রাখেন, ও শুধু আমার ছেলে, আমি ওর মায়ের বাইরে ওর আর কোনো মায়ের দরকার নেই। রওনাফের কাছে দাও, আমি ওর সাথে কথা বলবো। আমি ওর কথা শুনতে চাই। তারও একই কথা। সে কখনোই তার ছেলেকে আপনার সাথে দেখা করতে দিতে চায় না। ভালোভাবে বলেছিলাম একবার দেখা করতে দিতে। একবার দেখে চলে যেতাম, কিন্তু যে ব্যবহার তোমরা আমাকে দিয়েছ, এবার আমি আইনি পদক্ষেপ নেব। আমার ছেলেকে আমি নিয়ে আসব আমার কাছে। ফোন লাউডে দেয়া থাকায় রওনাফ সবটাই শুনতে পায়। লাস্ট কথাটা শুনে রওনাফ উঠে কিছু বলতে যাবে, এমন সময় সিরাত তাকে থামিয়ে দিয়ে বলে, আইনের ব্যবহার তো তখনও করেছিলেন, পেরেছিলেন নিতে? কখন আইনের সাহায্য নিয়েছি? আমি কখনোই ছেলের বিষয় করতে তুলিনি। তাই তাহলে দিনের পর দিন কেন আমাকে বাচ্চা ছেলেটাকে নিয়ে করতে গিয়ে বসে থাকতে হয়েছে? এমনই মা তুমি যে একবেলার জন্য দেখা না দিয়ে বাচ্চার কাস্টাডি নিতে চেয়েছিলে। রওনাফের কথা শুনে ওপাশ থেকে বলে ওঠে, এসব কি বলছো তুমি? আমি কখনো এমন কিছু করিনি। তুমিই কোর্ট অবধি নিয়ে গেছো ছেলেকে। এখন সব দোষ আমার কাঁধে দিয়ে দায়মুক্ত হতে চাইছো। আমার তরফ থেকে এমন কিছুই হয়নি। আমাকে কল করে ঘ্যান ঘ্যান না করে নিজের বাপ ভাইয়ের কাছে যাও। জিজ্ঞেস করো তাদেরকে কি করেছে। আর একটা কথা শুনে রাখো, আমি কোনোদিন আমার ছেলেকে তোমার সাথে দেখা করতে দেওয়া তো দূর, তোমার ছায়াও পড়তে দেব না। এবার যা খুশি করো। তুম হুস আর কোনো কথা না। আপনি আমার স্বামীকে আর কখনো কল দিবেন না, বিরক্ত করবেন না। আর আমার ছেলের আশেপাশে আসার চেষ্টাও করবেন না। নিজের সংসার নিয়ে সুখে থাকেন, আমাদেরও সুখে থাকতে দেন। ওপাশ থেকে কিছু বলার আগেই সিরাত মুখের উপর কল কেটে দেয়। রওনাফ কোমরে দুহাত ঠেকিয়ে উল্টো ঘুরে ঘন ঘন শ্বাস টানে। সিরাত ফোনটা বিছানার উপর রেখে নেমে আসে ধীর পায়ে। ধীরে ধীরে এগিয়ে যায় রওনাফের দিকে। পেছনে থেকে হাত গলিয়ে দেয়, রওনাফের দুই হাতের ভেতর থেকে ঠাঁই নেয় বুকের উপর। দূরত্ব ঘুচিয়ে শরীরের সাথে মিশে গিয়ে মাথা ঠেকায় পিঠে। আমি আপনাকে বিশ্বাস করি। তখন যা যা বলেছি রেগে বলে ফেলেছি। কখনো অবিশ্বাস করো না।
সামনে যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে আমার প্রতি বিশ্বাস রাখা কষ্টকর হয়ে যায়, তবুও আশা করব তুমি আমাকে বিশ্বাস করবে। এমন পরিস্থিতি কখনোই আসবে না। যদি আসেও আমি সবসময় আপনার পাশে থাকব। তখন হয়তো একা ছিলেন, এখন তো আমি আছি, একসাথে সব সমস্যা মোকাবিলা করব। রওনাফ ঘুরে দাঁড়ায় সিরাতের মুখোমুখি হয়ে। চোখ দুটো অসম্ভব লাল। সিরাতের খারাপ লাগে, তার জন্যই হলো সব না, সে জোরজবরদস্তি করে কল দিত আর না এমন পরিস্থিতি তৈরি হতো। রওনাফ নিশ্চয়ই সবকিছু সামলে নিত। কিছু একটা ভেবে বলে, একটু নিচু হন। কেন? হন না, নিচু না হলে আমাকে উঁচু করেন। রওনাফ আর কিছু বলে না, খানিকটা ঝুঁকে মুখোমুখি হয়। সিরাত তার দুগালে হাত রেখে প্রথমে কপালে, এরপর দুই চোখ, নাক, সবশেষে ঠোঁটে এসে স্থির হয়। একটু সময় নিয়ে নতুন উদ্যমে ঠোঁট এগিয়ে নেয় পুরুষালী ঠোঁটের কাছে। আলতো করে ছুঁয়ে রাখে, কিছুক্ষণ থেমে সে অবস্থা থেকেই বলে, কিছু হবে না, আপনার ছেলে আপনার কাছেই থাকবে। সিরাত সরে আসতে চাইলে অপর ঠোঁট জোড়া আঁকড়ে ধরে তা। বেশ কিছু সময় এই কার্য বহল রেখে ধীরে ধীরে আলাদা করে। চোখ দ্বারা আশ্বস্ত করে। সমাপ্তির প্রণয়। দিলশাদ রওজা। পর্ব 41। সময় কারো জন্য থেমে থাকে না। আপন ধারায় বয়ে যায়। তেমনি করে অতিবাহিত হয়ে গেছে 6টা মাস। সিরাত এখন আর 19-এর রমণী নেই, সে 20-এ পদার্পণ করেছে। তার এইচএসসি রেজাল্ট বের হয়েছে বহু আগে। আহামরি ভালো না হলেও তার চেষ্টা অনুযায়ী আশানুরূপ ফল পেয়েছে। রওনাফ বউয়ের ফলাফল দেখে সেদিন বিকেল বেলা সপরিবার নিয়ে যায় সেলিব্রেশনের জন্য। সারা বিকেল ঘোরাঘুরি করে, রাতের খাবার খেয়ে বাড়িতে ফেরে। নাহিলের বয়সের কোঠায়ও একটি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 3য় শ্রেণী থেকে 4র্থ শ্রেণীতে উঠেছে। তাদের জীবন যাত্রায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। রওনাফ শিকদার সারাদিন শত ব্যস্ততার মধ্যে দিয়ে গেলেও দিনশেষে পরিবারের ভালো মন্দ খোঁজ খবর নিতে ভোলে না। সিরাত নিজের পড়াশোনার বিষয়ে বেশ যত্নশীল হয়েছে। কাছেই একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ের উপর অনার্স করছে। বাসার কাছে হওয়ায় এটাই বেছে নিয়েছে। যাতায়াত সুবিধা যেমন তেমন বাড়তি চিন্তা করতে হয় না। প্রথম দিকে এই সাবজেক্টটাকে ভয় পেলেও এখন সহজ হয়ে গিয়েছে। এই ভয় কাটানোর পেছনে অবশ্য রওনাফ শিকদারের বিশাল অবদান রয়েছে। জোরপূর্বক যেমন এই বিষয় বেছে দিয়েছে, তেমনি দায়িত্ব নিয়ে প্রতিদিন হাসপাতাল থেকে ফিরে মা ছেলেকে পড়তে বসায়। নাহিলের সারাদিন কাটে মায়ের সাথে। নিজের কাজগুলো এখন সে নিজেই করে। পাশাপাশি মায়ের হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দেওয়া থেকে টুকটাক ঘরের কাজ করে। এভাবেই কাটছে তাদের দিন। অন্যদিকে সারাহকে নিয়ে মাশরাফি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে, প্রায় মাস 2 হতে চলল। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটা। সে এখন নিজে 1-2 পা করে হাঁটতে পারে। যেদিন প্রথম সে একা একা হেঁটেছিল, মাশরাফির সেদিনের খুশি ছিল দেখার মতো। ফোনে ভিডিও করে দেশে থাকা পরিবারের অন্যান্যদের দেখিয়েছিল অতি উৎসাহের সাথে। সারা সেদিন দেখেছিল তার জন্য মাশরাফির চোখে আসা 2 ফোঁটা অশ্রুকণা, যা কিনা কৌশলে আড়াল করে নিয়েছিল। তাদের সম্পর্কেরও উন্নতি হয়েছে বেশ। সারা এখন ক্ষণে ক্ষণে মুগ্ধ হয় মানুষটার এত যত্ন দেখে। হৃদয় জানান দেয়, কেবল মুগ্ধতা নয়, এটা এক ভিন্ন অনুভূতি। মানুষটা দেখলে তার হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আজকাল মানুষটা তার আশেপাশে থাকলেও ভালো লাগে, তাকে নিয়ে ভাবতেও ভালো লাগে। কি আজকে কি আর বিছানা থেকে নামার ইচ্ছে নেই নাকি? তুই দিন দিন অলস হয়ে যাচ্ছিস সারা। তোর নাম চড়ুই না রেখে স্লথ রাখা উচিত ছিল। চড়ুইটা আপনারই দেওয়া নাম। নাম বাছাইয়ে আপনারই ভুল ছিল। সেটাই তো এখন আফসোস হচ্ছে। যখন নামটা দিয়েছিলাম তখন তো সারাদিন উড়াউড়ি করতি। এখন তো মনে হয় স্লথের মতো নিঃশ্বাসটা নিতেও তোর কষ্ট হয়। সারাহ তার কথায় পাত্তা না দিয়ে মুখ ভেঙচি কেটে কম্বলটা ভালো করে গায়ে পেঁচিয়ে বসে। এখানে বছরের অধিকাংশ সময়ই শীত পড়ে। সারাহ এখানে চিকিৎসার জন্য এলেও এখানেই জীবনের শ্রেষ্ঠ কিছু মুহূর্ত কাটিয়েছে। প্রতিদিন সকালে অ্যাপার্টমেন্টের বেলকনি থেকে যে মনোরম দৃশ্য দেখা, রাতের শহর দেখা। এখানে আসার পরে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করেই কাটিয়েছে। এতে সারার ভেতরে থাকা ভয় আতঙ্ক বেশ অনেকটাই কেটে যায়। এখানে এসে মাশরাফি নামক মানুষটাকে খুব কাছ থেকে দেখেছে, অনুভব করেছে। মনে পড়ে যায় বিয়ের আগে তাদের লাস্ট ডেটের কথা। সেদিন সে মাশরাফির বেশ কিছু খারাপ দিক বলেছিল, তবে আজ এত কাছ থেকে চিনে মনে হচ্ছে সেদিনের বলা কথাগুলো ভুল।
মানুষটা আসলে ব্যতিক্রম, ধৈর্যশালী, শান্ত মেজাজের, দায়িত্ববান এক পুরুষ। এতগুলা দিনে কখনো সারার উপর চড়া গলায় কথা বলেনি। মাশরাফি সারার দিকে 2 হাত বাড়িয়ে দেয়। সারাহ এগিয়ে এসে বাড়ানো হাত দুটো আঁকড়ে ধরে। বিছানার কিনারে এসে পা ঝুলিয়ে বসে মাশরাফি তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে আলতো হাতে ঘরে পরার জুতো জোড়া পরিয়ে দেয়। এরপর খুব সাবধানতার সহিত তাকে নামতে সাহায্য করে। যদি আজ পুরো 5 মিনিট হাঁটতে পারিস তবেই বিকেলে ঘুরতে যেতে পারবি। 5 মিনিট কিভাবে সম্ভব? সে তুই জানিস। যদি যেতে চাস তবে হাঁটতেও হবে। আমি তোমার জন্য কষ্ট করব। সারাপথ হুইলচেয়ার ঠেলে নিয়ে বেরাবো, বিনিময়ে তুমি কিছু দিবে না তা তো হবে না। সারাহ নতমুখে বলে। আমি চেষ্টা করব। মাশরাফি সারার হাত ছেড়ে দেয়, তাকে চোখের ইশারায় হাঁটতে বলে। সারাহ ধীরে ধীরে এক পা করে এগোয়। পেছনে পেছনে মাশরাফিও এগোয়। এটা নিত্য দিনকার দৃশ্য। সারাহ সামনে সামনে হাঁটে, সেও তার পেছনে পেছনে থাকে, পাছে যদি আবার পড়ে যায়। 3 মিনিটের মাথায় সারার পা টলতে শুরু করে। পেছনে ঘুরে মাশরাফির দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। মাশরাফি তা দেখেও না দেখার ভান করে। সারাহ মনে মনে ব্যথিত হয়। আবারও নতুন উদ্যমে চলতে আরম্ভ করে। 5 মিনিট হতে 5-10 সেকেন্ড বাকি এমন সময় সে হাল ছেড়ে দেয়। মাশরাফি তাকে 2 হাতের মধ্যে জড়িয়ে নিয়ে চওড়া হাসি দেয়। সারার মুখেও হাসি দেখা যায়। গ্রেট সারাহ, তুই চেষ্টা করলেই পারিস, কিন্তু সেই চেষ্টাটাই করতে চাস না। এখনো তো 5 মিনিট হয়নি, পুনরায় চেহারায় আধার নামে। কোনো ব্যাপার না, আজ হয়নি তো কি কাল হবে। এখন থেকে বেশি বেশি করে হাঁটবি, বুঝলি? তুই যত দ্রুত ঠিক হবি তত তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারব। মলিন মুখে জবাব দেয় হুম। মাশরাফি সারার মুখটা উল্টো দিক থেকেই উঁচু করে, কপালে ঠোঁটের উষ্ণ পরশ একে বলে। মন খারাপ করছিস কেন? মাত্র 510 সেকেন্ড কোনো বিষয় হলো? তুই তো চেষ্টা করেছিস, তাই না? এখন মন খারাপ করে থাকে না, চল ফ্রেশ হয়ে খেতে হবে, ঔষধ আছে। এরপর বিকেলে আমরা ঘুরতে যাব, তো নিয়ে যাবেন? আর চোখে মাশরাফির দিকে তাকিয়ে বলে। অবশ্যই, কেন নয়। এখন ঝটপট খেতে চল, আমি সেই 7 সকালে উঠে খাবার বানিয়ে রেখেছি, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে মনে হয়। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? ধুর পাগল, এটুকু কষ্ট করে যদি তুই ঠিক হয়ে যাস, এর থেকে বড় উপহার আর আমার জন্য কি হতে পারে? এরপর তো আমি বসে বসে খাবো, তুই সবকাজ করবি। হুহো করার জন্য বসে আছি। দেখা যাবে, চল এখন। সারাহকে পাজা কোলে তুলে হাঁটা দেখ ডাইনিংয়ের উদ্দেশ্যে। নির্দিষ্ট চেয়ারে বসিয়ে দিয়ে রান্নাঘরে যায় খাবার আনতে। খাবার এনে সারার জন্য একটা প্লেটে বেড়ে দিয়ে নিজের জন্যও প্লেট সাজায়। চুপচাপ খাওয়া শেষ করে বেডরুমে নিয়ে যায়। সারাহকে বেডরুমে থাকা সিঙ্গেল সোফায় বসিয়ে দিয়ে নির্দিষ্ট ঔষধগুলো এনে এক একটা ধরে ধরে খাইয়ে দেয়। এরপর বিছানা গোছানো থেকে শুরু করে কাপড় ভাঁজ করা, ঝাড়ু দেওয়া, সবটাই এক হাতে করে। সারাহ বসে বসে তার হালাল পুরুষটাকে দেখে যায়। মনের মধ্যে অন্য কিছুর আভাস দেয়। সে দোনামোনা করে, সাহস সঞ্চার করে, ডাক দেয়, মাশরাফি ভাই। মাশরাফি তখন সবে বেলকনি থেকে ঘরে ঢুকেছে। সারার ডাকে সেদিকে তাকায়, চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে। সারাহ তাকে নিজের কাছে ডাকে। মাশরাফি তার দিকে এগিয়ে যায়, মুখোমুখি দাঁড়িয়ে বলে, বল কি হয়েছে? সারাহ মাথা নিচু করে হাত মোচড়াতে থাকে। কিছু কি বলবি? আপনি একটু নিচু হন তো। কেন? যা বলছি করেন। মাশরাফি তার কথামতো ঝুঁকে তার মুখোমুখি হয়। সারাহ চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফট করে কপালের মাঝে তার ওষ্ঠ জোড়া ছুঁয়ে দেয়। সরে এসে অন্যদিক মুখ ঘুরিয়ে বসে থাকে। মাশরাফি আহাম্মক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। তার বোধগম্য হচ্ছে না একটু আগে কি হয়ে গেল। খানিকটা সময় চুপ থেকে বলে ওঠে, আয় হায়, এটা তুই কি করলি চড়ুই? দিন দুপুর একটা ছেলের ইজ্জত মেরে দিলি। আমি এখন এই মুখ নিয়ে বাইরে বের হব কিভাবে? সারাহ তড়িৎ বেগে তার দিকে ঘুরে তাকায় বলে, কিসব বলছেন আপনি? আমি কখন আপনার ইজ্জত মেরে দিলাম? আপনাকে ক্লান্ত লাগছিল তাই আর কি একরু এনার্জি দিলাম। মুভিতে দেখেছিলাম হিরোরা যখন ক্লান্ত থাকে হিরোইনরা এভাবেই তাদের ক্লান্তি কাটায়। একেই বলে অল্প বয়সে পাকলে দুঃখ থাকে চিরকাল। দিলি যখন একটু ভালো করে দিতে কোনো ফিলি তো পেলাম না। এর থেকে ভালো আমি পারি না। দাঁড়া তোকে শিখিয়ে দিই।
মানে? মাশরাফি হাঁটু গেড়ে বসে সারার সামনে। মুখটা এগিয়ে নেয় তার দিকে। সারাহ একটু ভরকে যায় তাকে এত কাছাকাছি দেখে। সরে আসতে নিলে মাশরাফি এক হাত কোমরে পেঁচিয়ে কাছে নিয়ে আসে। সারাহ অস্বস্তিতে চোখমুখ খিচে নেয়। মাশরাফি এক হাতে দু চোয়াল চেপে ধরে তার ওষ্ঠজোড়া এগিয়ে নেয় মেয়েলি ঠোঁটের ভাঁজে। নরম স্পর্শ। এতটাই নরম যে সারার মেয়েলি সত্তাকে কাঁপিয়ে তোলে। শক্ত হয়ে বসে থাকে সারাহ, তা দেখে মাশরাফি তার অধরযুগল ছেড়ে দেয়। এমন গাঢ় হয়ে বসে আছিস কেন? তো কি করব? মাথা নিচু করে মিনমিনে স্বরে বলে। এটাও বলে দিতে হবে। রেসপন্স কর। না। হুশ, দ্বিতীয়বার যদি বলতে হয় তাহলে বুঝে নিস তোর খবর আছে। দ্বিতীয়বার মানে কি? কোনো জবাব না দিয়ে পুনরায় জায়গা করে নেয় নরম অধরযুগলের মাঝে। সারাহ এবারও চুপ। মাশরাফি অধৈর্য হয়ে দাঁত বসিয়ে দেয় সেথায়। সারাহ ব্যথা অনুভব করে। বুঝতে পারে এই অশ্লীল পুরুষের ইঙ্গিত। তাই সেও ধীরে ধীরে সাড়া দেয়। বউয়ের সাড়া পেয়ে মাশরাফি ধীরে ধীরে আরও অস্থির হয়ে ওঠে। এক হাত ছড়িয়ে যায় কোমরের আশেপাশে। এক পর্যায়ে তা পোশাক ভেদ করে ভেতরে প্রবেশ করে। উন্মুক্ত উদরের মাঝে এলোমেলো ভাবে বইতে থাকে। সারাহ হাঁসফাঁস করে ওঠে। মাশরাফির সহ্য হয় না সেই নড়াচড়া। হাতটা ধীরে ধীরে উপরের দিকে উঠিয়ে নেয়। নাগাল পায় মেয়েলি নরম ও সংবেদনশীল অংশের। সারাহ আর সহ্য করতে না পারে খামচে ধরে উন্মাদ পুরুষের মাথার পেছনের চুল। এক হাত বুকে রেখে ধাক্কা দিতে থাকে। এতে এক চুলও নাড়াতে সক্ষম হয় না। মাশরাফি এবার ধীরে ধীরে আলাদা করে ওষ্ঠজোড়া। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। কোনো কিছু না ভেবে সারার ঘাড়ে ও দুপায়ের নিচে হাত গলিয়ে কোলে তুলে সোজা বিছানার দিকে হাঁটা দেয়। সারার আতঙ্কে মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে কিছু বলবে এমন সময় মাশরাফি তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে চুপসে যায় সে। আলতোভাবে এনে বিছানায় শুইয়ে দেয়। নতুন উদ্যমে আবারও এগিয়ে যায় ঠোঁটের দিকে। প্লিজ না। বেশি তিরিং বিরিং করবি তো বেলকনি থেকে ছুঁড়ে বাইরে ফেলে দেব। গায়ে থাকা ওড়না টেনে আলাদা করে দেয়। ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে হাত ছুঁয়ে যায় নরম অংশে। এবারে ঘটায় আরেক কাণ্ড। গায়ে থাকা লং শার্টের বোতামগুলো একে একে খুলে শরীর থেকে আলাদা করে ছুঁড়ে দেয় দূরে কোথাও। সারাহ অস্বস্তিতে কুঁকড়ে যায়। সারার ওপর থেকে সরে নিজের গায়ে টি শার্টও খুলে নেয় ব্যস্ত হাতে। খানিক সময় নিয়ে চোখ বুলায় মেয়েলি দেহের ভাঁজে। এগিয়ে ঠোঁট বসায় গলার ভাঁজে ধীরে ধীরে নিচে নামতে থাকে। সারাহ এ পর্যায়ে ধৈর্যহারা হয়ে চুল খামচে আটকে দিয়ে নিচু স্বরে বলে, প্লিজ, আমি অসুস্থ, তো বুঝেন একটু। আমি জানি আমার সীমানা কতটুকু। সীমানা অতিক্রম করব না, ভয় নেই। একবার সুস্থ হয়ে বাড়ি চল, সব সুদে আসলে উসুল করব। এখন চুপ থাক, আমাকে শান্ত হতে দে। সারাহ নিশ্চিন্ত হয়। ঘোরের মাঝে উল্টো পাল্টা কিছু করে বসলে তার যেমন শরীরে ক্ষতি তেমনি মাশরাফিও নিজেকে দোষারোপ করবে, যা সে মানতে পারবে না। মানুষটাকে নতুন করে আর অনুশোচনার সাগরে ডুবিয়ে দিতে চায় না। সিরাতের ক্লাস শেষ করে নাহিলের স্কুলের সামনে থাকা ছাউনির নিচে বসে আছে। আজ রোদের তাপটা অন্যদিনের তুলনায় অনেকটা বেশি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বোতলের পানিও শেষ। নাহিলের ছুটি হতে এখনো আধ ঘন্টা মতো বাকি। দূরে একটা ডাবওয়ালা দেখে সে সেদিকে এগিয়ে যায়। 3টা ডাব কেনে, একটা নিজের জন্য, একটা নাহিলের, আর একটা বাসায় নিয়ে পুডিং বানাবে। 3টা ডাবই কেটে নেয় একটা খেয়ে। একটা নাহিলের জন্য রেখে 3 নাম্বারটার পানি তার বোতলে ভরে নেয়। এবং প্রতিটার ভেতরের অংশ তুলে টিফিন বক্স ধুয়ে তাতে নেয়। এত ভারী জিনিস বয়ে নেওয়ার চেয়ে এভাবে নেওয়াটা বেশ ভালো। নিজের বুদ্ধি দেখে নিজেই তারিফ না করে পারল না। নিজের কাজ শেষ করে আবার আগের জায়গায় ফিরে আসে। ছুটির ঘন্টা বাজে। স্কুলের গেট খুলে যায়, একে একে বাচ্চারা বের হয়ে আসে, তাদের সাথে নাহিলও রয়েছে। রোদে তার মুখ লাল হয়ে আছে। বন্ধুদের থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসে। সিরাত তার ওড়নার এক মাথা দিয়ে ছেলের ঘামযুক্ত মুখটা মুছে দিয়ে পাশে বসতে ইশারা করে। পাশে রাখা কাটা ডাবটা তার হাতে দেয়। তুমি খাবে না? আমি খেয়েছি, এটা তোমার। দ্রুত শেষ করো, এটাও কেটে আনবো ওই ডাবওয়ালার থেকে। নাহিল পানিটুকু খেয়ে বাকি অংশটা মায়ের হাতে দেয়। সিরাত তার হাত ধরে আবারও এগিয়ে যায় ডাবওয়ালার নিকট। ডাবওয়ালা ডাব কাটতে কাটতে একবার সিরাতের দিকে তো একবার নাহিলের দিকে তাকায়। আম্মা, হে আপনের কি হয়? আমার ছেলে চাচা এই স্কুলেই পড়ে, ক্লাস 4-এ। ডাবওয়ালা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, হাছাই আপনার পোলা?
তাপোলা কি মিছা মিছাও হয়? ডাবওয়ালা তার পান খাওয়া লাল লাল দাঁতগুলো বের করে একটা হাসি দিয়ে বলে, আপনারে দেখলে বোঝাই যায় না আপনার এত বড় একখান পোলা আছে। নাহিল বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলে, আপনাকে দেখলেও তো বোঝা যায় না এই ডাবগুলো কাটার ক্ষমতা আপনার আছে। কি কও ভাই? আমি এক জায়গায় বসে 10টা ডাবও কাইটটা দিতে পারি 5 মিনিটে। সেই ছোট্টকাল থেইকা ডাব বেচি। নাহিল পুনরায় মুখ খুলতে যাবে এমন সময় সিরাত তাকে আটকে দেয়। কিছু মনে নিবেন না চাচা, ছোট মানুষ তো কি বলতে কি বলে ফেলেছে। না না, কি মনে করুম। হে আমার নাতির মতো কি সুন্দর একখান মুখ। কিন্তু আপনার চেহারার সাথে মিল নাই। হে মনে হয় হের বাপের মতো হইছে। সিরাত মুখে মলিন হাসি টেনে সব গুছিয়ে নিতে নিতে বলে, জি চাচা, ওর বাবার মতো হয়েছে। আসছি, ভালো থাকবেন। কোনো মতে নাহিলের হাত ধরে সেখান থেকে সরে আসে। এতদিনে আজ প্রথমবার এমন পরিস্থিতির শিকার হয়েছে সে। তাই তো একটু অস্বস্তিতে পড়ে যায়। পুরোটা রাস্তা আর কোনো কথা বলে না। নাহিলও চুপচাপ থাকে। বাড়ির সামনে এসে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। দরজা খুলে বাসার মধ্যে ঢুকে নাহিলকে তার ঘরে পাঠিয়ে দেয় ফ্রেশ হতে বলে সেও নিজের ঘরের দিকে পা বাড়ায়। পেছনে থেকে ডেকে ওঠে নাহিল। সিরাতের পা আটকে যায়, পেছনে ঘুরে তাকিয়ে চোখের ইশারায় জানতে চায় কি হয়েছে। নাহিল কাঁধের ব্যাগটা সোফায় রেখে মায়ের দিকে এগিয়ে যায়। 2 হাতে কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকিয়ে বলে, তুমি আমার মা না? সিরাতের কলিজা ছলাৎ করে ওঠে বলে, কি বলছো এসব? আমি তোমার মা না তো কি? যদি মা হয়েই থাকো তাহলে কার দেখে কি মনে হলো, কে কি বলল এ নিয়ে মন খারাপ করছো কেন? কই মন খারাপ করেছি? তাই মন খারাপ না করলে এমন দম মেরে আছো কেন? সারাদিন ক্লাস করে এসে ক্লান্ত লাগছিল তাই আর কি। জানো মিশু, আমি যখন থেকে বুঝতে শিখেছি কখনো মায়ের জন্য বায়না করিনি। আমি বাবার কাছে যখন যা চেয়েছি সব দিয়েছে। কিন্তু মা না থাকলেও মা চাইনি কখনো। আমার বন্ধুদের সবার মা আছে, আমিও জানতাম আমারও মা আছে, কিন্তু কখনো তাকে দেখতে চাইনি, কখনো তাকে নিয়ে প্রশ্ন করিনি বাবার কাছে। যদি বাবা কষ্ট পায়, যেহেতু মা কাছে থাকে না তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। একদিন বাবা বলল তোমাকে আমার মা বানিয়ে দিবে। সেদিন মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম। মা কি মা কেমন হয় আমি জানতাম না। শুধু জানতাম মা হলে সবসময় কাছে থাকে, যেমন আমার অন্য বন্ধুদের মায়েরা থাকে। বাবা সারাদিন হাসপাতালে থাকে, আমি একা একা ভীষণ বোর ফিল করতাম। কতক্ষণ আয়েশা আন্টির কাছে যেতাম, আবার বাসায় চলে আসতাম। যখন তোমাকে এনে দিবে শুনলাম তখন খুশি হয়েছিলাম, কারণ তুমিও তো অন্যদের মায়ের মতো আমার সাথে বাসায় থাকবে। তোমাকে মিশু ডাকতাম কারণ বাবা তোমাকে মিশকাত ডাকত। অতবর নাম ডাকতে ইচ্ছে করত না তাই ছোট করে ডাকতাম। তুমি আসার পর একদিন বাবা আমাকে বলল তোমাকে মা ডাকতে। সেদিন থেকেই তুমি আমার মা। তারপর থেকে বুঝলাম মা শুধু কাছেই থাকে না। মা ভালোবাসে, আদর করে, খাইয়ে দেয়, বাবা বকা দিলেও আদর করে দেয়। আমি তোমাকেই জীবনে প্রথমবার মা ডেকেছি। হয়তো তুমি আমার আসল মা না, কিন্তু আমি তোমাকে আমার নিজের মাই মনে করি। সিরাতের চোখ জোড়া ভিজে ওঠে। তুমি জানো আমি তোমার মা না? নাহিল হেসে ওঠে বলে, তোমরা আমাকে একটু বেশিই বাচ্চা মনে করো। জানবো না কেন? তুমি তো এই অল্প কিছুদিন আমাদের সাথে আছো। তুমি যদি নিজের মা হতে তাহলে তো আমার ছোটবেলা থেকেই থাকতে। আমি তো জানি মেজো দিদা আর দাদুরা জোর করে তোমাকে বাবার সাথে বিয়ে দিয়েছে। যদি তুমি আসল মা হতে তাহলে কি তোমাকে জোর করে পরে বিয়ে দিত? আর তাছাড়া মনে আছে একদিন মেজো দিদা আমাদের সাথে বাবা আর তার ফার্স্ট ওয়াইফের গল্প বলেছিল। তখন বলেছিল না, নাহিল হওয়ার পর বাবার সেই ওয়াইফ আমাদের রেখে চলে গেছিল। বাবার ওয়াইফ করছো কেন? সেও তোমার মা হয়। না, আমার মা তো তুমি। একজনের কি দুটো মা হয়? সে যদি মা হয় তবে কি আমাকে রেখে চলে যেত? তখন তো আমি কত ছোট ছিলাম। নিজের বাচ্চাকে রেখে কেউ চলে যায়? যে যাই বলুক তুমিই আমার মা আর কেউ না। সিরাতের চোখের বাঁধ ভেঙেছে বহু আগেই। এতটুকু একটা বাচ্চা কি ভারী ভারী কথা বলছে। সে হাত বাড়িয়ে দুহাতে আঁকড়ে ধরে শক্ত করে বলে, যদি কখনো সে এসে তোমাকে চায় তুমি কি আমাকে রেখে চলে যাবে? নাহিল তার শরীরের সাথে মিশে গিয়ে বলে, বলেছি তো তুমিই আমার মা। আমি কেন যাব অন্য কারো সাথে? আর তুমিও কি তোমার বাচ্চাকে যার তার সাথে যেতে দিবে?
সিরাত হাঁটু গেড়ে তার সামনে বসে নাহিলের মুখটা দুই হাতের মাঝে নিয়ে অসংখ্য চুমু খায়। কপাল, চোখ, নাক, পুরো মুখমণ্ডল। নাহিলও খুশি মনে মায়ের আদর নেয়। আর যদি কখনো দেখি এসব নিয়ে মন খারাপ তাহলে আমি নানুর বাসায় চলে যাব। নানুর বাসায় যাবে মানে? আরে ওই যে রায়হান আঙ্কেল আছে না, তার আম্মুর বাসা, তাকে আমি নানু ডাকি। মাঝে মাঝে ছুটিতে সেখানে যেতাম। সেখানে সবাই অনেক আদর করে আমাকে। তাই গেলে আসতে চাই না, এজন্য বাবা আমাকে যেতে দিতে চায় না। আচ্ছা, অনেক গল্প হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে আসো। দ্রুত খাওয়া দাওয়া শেষ করতে হবে, কত কাজ আমাদের ভুলে গেছো। আরে তাই তো একদমই মনে ছিল না। আমি এক্ষুনি যাচ্ছি। তুমিও যাও, দেরি করো না যেন। সোফার উপর থেকে ব্যাগটা নিয়ে বউ দৌড় দেয়। সিরাত ও নিজের ঘরে চলে যায়। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মুছে নেয়। ছেলে এখন পাকাপাকি ভাবে তার। কেউ আর নিতে পারবে না। গোসল শেষে খাওয়া দাওয়া করে লেগে পড়ে কাজে। সিরাত একে একে বিভিন্ন পদের খাবার তৈরি করে। ডাবের পুডিংয়ের পাশাপাশি ক্যারামেল পুডিং, পোলাও, রোস্ট, ইলিশ মাছ ভাজি, চিকেন ফ্রাই, আর পায়েস। রান্নাবাড়া শেষে টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রেখে বসার ঘরের দিকে যায়। ব্যাগ থেকে একে একে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে। মা ছেলেতে মিলে নিজেদের মতো সাজিয়ে ফেলে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা চলে এসেছে। বিল মিটিয়ে বক্সসহ এনে ফ্রিজে রাখে। সব কাজ শেষ করে সিরাত নাহিলকে রেডি করিয়ে নিজেও তৈরি হতে যায়। তৈরি হতে মা ছেলে মিলে অপেক্ষা করে বসে আছে। কিন্তু সেই বান্দার খোঁজ নেই। সেই ঘন্টা খানেক আগে ফোন দিয়ে শুনেছে আসছে রাস্তায়। এখনো কোনো খবর নেই। কলিংবেলের শব্দে হুড়মুড় করে দুজনে দৌড় লাগায়। দরজা খুলে কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেয়ে দুজনের চোখে মুখে হাসির ঝিলিক দেখা যায়। বিপরীতে রওনাফও হাসি দেয়। দরজা বন্ধ করে দুজনকে দুপাশে জড়িয়ে ধরে ভিতরে ঢোকে। সিরাত নিজেকে ছাড়িয়ে দৌড়ে ঘরে যায়। তারপরই রওনাফও আসে। সিরাত তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এটা নাও আর দ্রুত রেডি হয়ে আসো। হাতে ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে আসে। এতদিনে সম্বোধনেও পরিবর্তন ঘটেছে। এটাও ছিল স্বামীর আবদার। যদিও বেশ কিছুদিন সময় লেগেছে, তবুও নাছোড়বান্দা রওনাফ তা আদায় করে ছেড়েছে। বউয়ের কথা মতো গোসল সেরে ব্যাগের মধ্যে থাকা পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে বাইরে আসে। অবশ্য এসবের কারণ সে ইতিমধ্যে জেনেছে। কেননা বসার ঘরের সাজসজ্জা দেখেই বুঝেছে কোনো আয়োজন আছে। সে বাইরে বের হতেই খপ করে দুপাশ থেকে দুজন ধরে নেয়। যেন তার বের হওয়ার অপেক্ষায় ছিল। বসার ঘরে নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে দাঁড় করিয়ে আবারও কোথাও চলে যায়। ফেরে একটা কেক নিয়ে। বসার ঘরে ইতিমধ্যে উপস্থিত ছিল আয়েশা ও রায়হান। কেকটা এনে টেবিলের উপর রেখে ক্ষান্ত হয়। জন্মদিনের শুভেচ্ছা জামাই। হ্যাপি বার্থডে বাবা। 34তম জন্মদিনের শুভেচ্ছা বন্ধু। কিন্তু বয়স তো মনে হচ্ছে অর্ধেক কমে গেছে। সকলের উচ্ছ্বাস দেখে রওনাফের মুখে হাসি ফুটে ওঠে। কতগুলো বছর পর আবারও কেউ তার জন্মদিনটাকে এত স্পেশাল ভাবে পালন করছে। প্রতি বছর রায়হান, আয়েশা আর তার ছেলে মিলে উদযাপন করত। এবছর সেখানে যোগ হয়েছে নতুন একটা মুখ, তার প্রিয়তম স্ত্রী। বাবা, কেকটা কাটো। দাঁড়াও, আগে না। সে পুনরায় ছোটে রান্নাঘরের দিকে ফেরে একটা বাটি হাতে এনে সেটা নাহিলের হাতে দেয় বলে, এখান থেকে এক চামচ তুলে বাবাকে খাইয়ে দাও। নাহিল বাটিটা টেবিলের উপর রেখে সেখান থেকে এক চামচ পায়েস তুলে বাবাকে খাইয়ে দেয়। এবার কাটো। তুমি খাওয়াবে না? সিরাত একটু লজ্জা পেল। অস্বস্তিতে চুলগুলো কানের পিছে গুজে নেয়। রওনাফ আবারও চোখের ইশারায় তাকে কাছে ডাকে। ভাবি যান, আপনি না খাওয়ালে আমাদেরও অভুক্ত থাকতে হবে। আমরা কেউ কিছু মনে। কথা শেষ করার আগেই রওনাফের করা দৃষ্টি পড়ে রায়হানের উপর। সিরাত ধীর পায়ে এগিয়ে এসে কোনো রকমে চামচে তুলে রওনাফের মুখের সামনে ধরে। রওনাফও মুচকি হাসি দিয়ে খেয়ে নেয়। এরপর কেক কাটা হয়। প্রথমে নাহিলকে, এরপর সিরাতকে, এভাবে একে একে অন্যদেরও কেক খাওয়ায়। রাতের খাওয়া দাওয়া শেষে রায়হান, আয়েশা নিজেদের বাসায় চলে যায়। সিরাতও সবকিছু গুছিয়ে বসার ঘরে আসে। সেখানে উপস্থিত ছিল নাহিল ও রওনাফ। দুজনে বসে বসে আজকে তোলা ছবিগুলো দেখছে। তাদের 3 জনের পোশাকই ছিল কালো। অনলাইন থেকে 3 জনের জন্য বানিয়ে নিয়েছি। নাহিল ও রওনাফের জন্য কালোর উপর বুকের কাছে গোল্ডেন সুতার কাজ। আর সিরাতের শাড়ি কালোর ভিতরে গোল্ডেন সুতার কাজ।
সিরাত এসে রওনাফের অন্য পাশে বসে সেও তাদের সাথে ছবি দেখে। রওনাফ মাঝে বলে ওঠে, ধন্যবাদ নাহিল এবং নাহিলের মাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ভাবছি এর বিপরীতে তোমাদেরও আমার কিছু দেওয়া উচিত। কি? দুজনে একই সাথে বলে ওঠে। সেটা সময় হলেই দেখতে পারবে। খুব বড় একটা সারপ্রাইজ দিব তোমাদের। তবে শর্ত, এখন কোনো প্রশ্ন করা যাবে না। দুজনেই ঘাড় কাত করে সম্মতি জানায়। চলবে।